আমি গোসল করছিলাম। সচরাচর প্রতিদিন সকালে আমি গোসল করি না। যে রাতে স্বামী আমার সাথে থাকে সে রাতেই গোসল করি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে রাতে স্বামী আমার কাছে থাকে মানে এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাই আপনাদেরকে ক্লিয়ার করে বলি। আমার নাম প্রিয়া চৌধুরী, আমার স্বামীর নাম বিজয় চৌধুরী। আমার গুণধর স্বামী 2 বিয়ে করেছে। আমার একটা সতীন আছে, সতীন বললেও কম হবে, ওকে শত্রু সতীন বলাটাই শ্রেয়। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না দেখে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। খুশির সংবাদ হলো তাকে বিয়ে করেছে আজ 3 বছর, সেও গাছে ফল ধরাতে পারেনি, তার মানে তারও বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাকে বিয়ে করার পর আমার স্বামী আমার সাথে একটা রাতের জন্য থাকেনি কালে ভদ্র, মানে যখন প্রতি মাসে আমার সতীনের সমস্যা হতো সে 4-5 দিন আমি আমার স্বামীকে পেতাম, তাও অনেক সময় ইচ্ছে করে আমার স্বামীকে আমার সাথে থাকতে দিত না। তবুও আমি কখনো কোনো প্রতিবাদ করিনি, কারণ আমার স্বামী এবং আমার শাশুড়ি খুব ইচ্ছে এই সংসারে একটা প্রদীপ জ্বালানোর মতো একটা বংশধর দরকার। যেহেতু আমি দিতে পারিনি তাই আমিও মন থেকে চাইতাম আমার সতীন হলেও একটা বাচ্চা দিক। কিন্তু যার গোডাউনে কাঁচামাল নেই সে মেশিন যতই স্টার্ট দিক উৎপাদন হবে কি করে? মানে আমার স্বামী অক্ষম। সে যখন বুঝতে পেরেছে তার পক্ষে বাবা হওয়া সম্ভব না, তখন থেকে সব বাস্তবতা মেনে নিয়েছে। এখন আমার স্বামী এক রাত আমার সাথে থাকে আর এক রাত আমার ছোট সতীনের সাথে থাকে। গত রাতে আমার সাথে ছিল, তাই এখন আমি গোসল করছি। গায়ে হাতে সাবান মেখে যখনই ট্যাপ ঘুরালাম তখন দেখলাম পানি পড়ছে না। নিশ্চয় লাইনের পানি শেষ হয়ে গেছে। এই সংসারে আমরা 2 সতীন বাদেও আমার স্বামী এবং আমার শাশুড়ি আর একটা ছোট্ট ননদ থাকে। যেহেতু আমি চোখে মুখে সাবান দিয়ে ফেলেছি তাই চোখে কিছুই দেখছি না। আমি আমার স্বামীকে ডাকতে লাগলাম, বিজয়, এই বিজয়। আমার ডাক শুনে আমার স্বামী আসলো। কি হয়েছে? মোটরটা ছাড়ো তো। কেন? মোটর ছাড়তে হবে কেন? ট্যাবে পানি নেই। কি বলো? আধা ঘন্টা আগে আমি মোটর বন্ধ করেছি, হঠাৎ করে পানি থাকবে না কেন? তারপর আমার স্বামী বাথরুমে পাশের বেসিনের ট্যাপ ছেড়ে দেখে বেসিনে পানি আছে। বেসিনের ট্যাপে তো পানি আছে, তোমার ওখানে পানি নেই কেন? আমার আর বুঝতে বাকি রইল না আমার সতীনের কারসাজি। নিশ্চয়ই সে যখন দেখেছে আমি গোসল করতে এসেছি সেই বাথরুমের মেইন পানির লাইনটা অফ করে দিয়েছে। এই বাথরুমের পানির লাইনটা দেখো তো। নিশ্চয় তোমার ছোট বউ আমাকে গোসল করতে দেখে পানির লাইনটা অফ করে দিয়েছে। বিজয় মেইন লাইনের কাছে গিয়ে দেখে সত্যি ওই বাথরুমের পানির লাইনটা কে যেন অফ করে দিয়েছে। তারপর বিজয় পানির লাইনটা আবারও অন করে দেয়। বিজয় ছোট বউয়ের ঘরে গিয়ে দেখে ছোট বউ ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করছে। কি ব্যাপার মনি? প্রিয়া গোসল করছে, তুমি ওর পানির লাইনটা অফ করে দিলে কেন? আমার আর খেয়ে দিয়ে বুঝি কাজ নেই? সতীনে মরার গোসল করছে আর আমি তাকে গিয়ে পানির লাইন অফ করে দিতাম? বলি, এই ঘরে কি শুধু আমি একা থাকি? অন্য কেউ তো এই কাজটা করতে পারে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমার মা প্রিয়ার গোসলের পানির লাইন অফ করে দিয়েছে? আমি কি বলেছি মা করেছে? তাহলে কি আমার ছোট বোন রশনি করেছে? আমি তো সেটাও বলিনি। তাহলে কে করেছে? কে করেছে সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো মনি, প্রিয়ার বাচ্চা হচ্ছে না দেখে একটা বাচ্চার আশে আমি তোমাকে বিয়ে করেছি। এখন তোমারও বাচ্চা হচ্ছে না, তাই বলে তো আমি তোমাকে ঘর থেকে বের করে দেইনি। তোমরা দুজনেই আমার বউ, তোমাদের কোনো কিছু আমি অপূরণ রাখার চেষ্টা করি না। তোমার জন্য লাল শাড়ি আনলে তার জন্য লাল শাড়ি আনি, তার জন্য গায়ের সাবান আনলে তোমার জন্য আমি 1 বান্ডেল গায়ের সাবান আনি। তাও কেন তোমরা একজন আরেকজনের সাথে এত রেশারেশি করো? রেশারেশি আমি করি না, তোমার বড় বই রেশারেশি করে। বলেই আমার ছোট সতীন সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আমি আমার শাশুড়ি মাথায় তেল দিয়ে চিরুনি দিচ্ছিলাম, এমন সময় আমার ছোট সতীন এসে সেটা দেখে ফেলে। সে সেটা দেখে তার নিজের রুমে গিয়ে তেলের বোতল খুঁজে আনে এবং যখনই আমি শাশুড়ি মাথায় তেল দেওয়া শেষ করে চুল খোপা বেঁধে দিয়ে আসলাম তখন দেখলাম আমার শাশুড়ি উঠে চলে যাওয়ার সময় আমার শাশুড়িকে হাত ধরে আবারও বসিয়ে মাথার চুলের খোপাটা খুলে সে ওখানে তেল দিতে লাগলো। আমার শাশুড়ি বলল, এ কি করছো ছোট বৌমা? বড় বৌমা তো আমার মাথায় তেল দিয়ে সুন্দর করে খোপা বেঁধে দিয়েছে, তুমি আবার টেনে খোপা খুলে দিলে কেন? সেটা তো দিয়েছে আপনার বড় বৌমা, আমি তো দেইনি, তাই এখন আমিও আপনার মাথায় তেল দিয়ে আপনাকে খোপা করে দেব। এ কি বলছো? আমার মাথায় তো তেল দেওয়া হয়ে গেছে, তুমি আবার কেন তেল দেবে? সব ক্রেডিট কি সে একা নিয়ে ফেলবে? সে সবাইকে বোঝাবে শাশুড়ি সেবা যত্ন সে একা করে, ছোট সতীনের শাশুড়ি সেবা যত্ন করে না। আমি বেঁচে থাকতে তাকে সব ক্রেডিট একা নিতে দেব না, তাই বলে তুমি আবার আমার মাথায় তেল দেবে? শুধু তেল না, চুল আশ্রিয়ে আবারও বেনি করে দেব। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। রাতের বেলা দেখলাম আমার ছোট সতীন আমার ননদকে সেদে সেদে ভাত খাওয়াচ্ছে। আমার ননদ বলল, ভাবি সত্যি তুমি আমাকে অনেক অনেক আদর করো, এই যে কত সুন্দর করে আমাকে পেট ভরে ভাত খাইয়ে দিলে। তুই শুধু আমার সাপোর্টে থাকবি, সবাইকে বলবি বড় ভাবির চাইতে ছোট ভাবি অনেক ভালো। ঠিক আছে ভাবি। তারপর দেখলাম তার খাওয়া থালা বাসন নিয়ে আমার ছোট সতীন চলে গেল। আমিও কম কিসে সোজা রান্নাঘরে গিয়ে 1 প্লেট ভাত তরকারি বেড়ে
ডাইনিং টেবিলে এসে দেখি সে হাত ধুয়ে চলে যেতে চাচ্ছে। আমি সাথে সাথে তাকে হাত চেপে ধরে আবারও বসালাম। সে বলল, কি হয়েছে ভাবি, তুমি আমাকে আবারও খাবার টেবিলে বসালে কেন? তুই আবার ভাত খাবি? আমি তো একবার পেট ভরে ভাত খেয়েছি, সেটা তো ছোট ভাবি খাইয়েছে, এখন আমি খাওয়াবো, ধর খা। বলেই নিজে ভাত মেখে তার মুখে ঢুকিয়ে দিলাম। সে কিছুতেই ভাত খেতে পারছিল না। আমি জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম। এমন সময় আমার শাশুড়ি এসে আমাকে বকাঝকা করে তার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেল। আমার কথা হচ্ছে, ছোট সতীর ননদকে ভালোবাসে, আমি কি ভালোবাসি না? সে যদি ভাত খাওয়াতে পারে তাহলে আমিও তাকে ভাত খাওয়াতে পারবো। রাতে বিজয় ছোট বই রুমে শুয়ে আছে। সারাদিন অনেক পরিশ্রম করেছে বলে সে খুবই ক্লান্ত, তাই তাড়াতাড়ি তার ঘুম চলে এসেছে। আমার ছোট সতীন এসে তাকে একটানে খাটের উপরে বসিয়ে বলল, গত রাতে বড় সতীনের সাথে ঘুমিয়েছো, সব কিছু তাকে দিয়ে আমার এখানে কি শেষ হয়ে এসেছো? দেখো, আজ আমি অনেক দুর্বল, আজকে তোমার সাথে আমি কিছুই করতে পারবো না বললে তো হবে না। যেহেতু গতকাল রাতে বড় সতীনের সাথে ছিলে, আজকে আমার সাথে থাকতে হবে। আমার শরীরে শক্তি নেই, শক্তি না থাক, প্রয়োজনে আমি শক্তি পয়দা করে নেব। বলেই আমার ছোট সতীন রুমের লাইট অফ করে দিল। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার ছোট সতীন গোসল করছে। যেহেতু গত রাতে আমার স্বামী তার সাথে ছিল, তাহলে গোসল করাটাই স্বাভাবিক। আমি বাথরুমের ফুটো দিয়ে দেখলাম সে মনে সুখে গোসল করছে। আমি মনে মনে বললাম, দাঁড়াও সোনার চাঁদ পিছলা ঘুঘু, তোমাকে জন্মের গোসল করাচ্ছি। তারপর আমি গিয়ে ওই বাথরুমের মেইন পানির লাইনটা অফ করে দিলাম। আমার ছোট সতীন গোসল করতে করতে দেখে ট্যাবের পানি অফ হয়ে গেছে। সে কিন্তু বুঝতে পারে নিশ্চয়ই তার বড় সতীন মেইন পানির লাইন অফ করে দিয়েছে। যেহেতু তার নাকে মুখে সাবান দেয়া, তাই সে ভালো করে কিছু দেখছে না। সে অনেকক্ষণ বিজয়কে, আমার ননদকে এবং আমার শাশুড়িকে ডাকাডাকি করলো, কিন্তু তার ডাক কেউ শুনলো না। কারণ তখন আমি কম্পিউটার একটা গান ছেড়ে ভলিউম বড় করে দিয়েছিলাম। কেউ যখন তার চিৎকার শুনতে পাচ্ছে না, তখন সে আস্তে আস্তে বাথরুমের দরজা লক খুলে বের হতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। এখন সে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। হাসপাতালের বেডের পাশে দাঁড়িয়ে আছে আমার ননদ, শাশুড়ি, স্বামী এবং আমি। আমার কেমন জানি কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে। আর যাই হোক, দিন শেষে সেও তো একটা মানুষ। যতই রেশারেশি করি, সব শেষে সে তো আমার স্বামীর আরেক স্ত্রী। কেমন জানি আমার ছোট বোনটার কথা মনে পড়তে লাগলো। সে ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছিল। এর মধ্যে ডাক্তার সব কিছু চেক করে বলল, পেশেন্টকে ব্লাড দিতে হবে, রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমাদের হাসপাতালে ও নেগেটিভ রক্ত নেই, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করুন। বলেই ডাক্তার সাহেব চলে গেলেন। আমার স্বামী, আমার শাশুড়ি সবাই টেনশনে পড়ে গেল। এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত কোথায় পাবে? আমাদের স্কুলে একবার রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক রক্তের গ্রুপ পরীক্ষা করার সময় আমি শুনেছি আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাই আমি সাথে সাথে বললাম, বিজয় তুমি টেনশন করো না, আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ, ওকে আমি রক্ত দেব। আমার কথা শোনার পর সাথে সাথে আমার সতীন আমার মুখের দিকে তাকিয়ে আছে। নিশ্চয় তার মনেও একটা অনুশোচনা কাজ করছে। আমার শাশুড়িও দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার স্বামী নির্ভর হয়ে একটা স্বস্তির হাসি দিল। আমি আমার সতীনের দিকে হাত বাড়ালাম, সেও নিঃসংকোচে আমার হাতটি ধরল। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানি না। আপনাদের করা প্রতিটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আমরা গল্প লেখার চেষ্টা করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে এক্ষুনি শেয়ার করে দিন। ধন্যবাদ।